বলল রূপলকে চোখে চোখে রাখতে। নিহারিকার ধারে কাছেও যেন রূপল ঘেঁষতে না পারে। সব শুনে নাজনীন বেগম রাগে ফুলে ফেঁপে উঠলেন। পিয়াসার কথা যদি সত্যি হয় তবে কিছুতেই তিনি রূপল এবং নিহারিকার সম্পর্ক মেনে নিতে পারবেন না। নিহারিকার মতো কালো এবং বেটে মেয়ে কোনোভাবেই রূপলের মতো সুদর্শন ছেলের জন্য যোগ্য নয়। ছেলেকে নিয়ে বেশ অহংকারে গা ভাসাচ্ছেন তিনি। পা যেন মাটিতেই পড়ছিল না। মাঝখানে কেটে গেল প্রায় মাসখানেক। সেদিনের পর থেকে রূপল এবং নিহারিকার মাঝে কোনো যোগাযোগ হয়নি। দুজন দুজনের পথে আলাদা চলছিল। অবিশ্বাস্য হলেও সত্যি সেদিনের পর থেকে নিহারিকার নাম্বারে সেই অচেনা নাম্বারগুলো থেকে ফোন কল আসা পুরোপুরি বন্ধ হয়ে গেল। এর উপযুক্ত কারণ নিহারিকা খুঁজে পাচ্ছিল না। তাকে ভয় দেখানো সেই মহিলা এবং পুরুষটিকে একটিবারের জন্য হলেও নিহারিকা দেখতে চায়। এই অচেনা আগন্তুকগুলোর জন্যই নিহারিকার পরিবার নিহারিকাকে আগের মতো বিশ্বাস এবং ভালোবাসতে ভুলে গেছে। তার বাবার সাথে তার দূরত্ব তৈরি হয়েছে। রূপল এবং তার স্বাভাবিক সম্পর্ক নিয়ে আঙ্গুল উঠেছে। এর মধ্যেই রূপল ব্যস্ত হয়ে গেছে তার চাকুরির প্রিপারেশন নিয়ে। মাস্টার্স পাশের সার্টিফিকেট নিয়ে এভাবে বেকার অবস্থায় ঘরে বসে থাকার কোনো মানে হয় না। একই সাথে সুহাসিনীকে ভুলে থাকার প্রয়াসে সে নিজেকে পড়াশোনা এবং বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত রাখতে চাচ্ছে। জীবনের ঘটে যাওয়া কালো অধ্যায়টিকে সে চিরতরে মুছে ফেলতে চাইছে। প্রায় 2 দিন আগে নিহারিকার ইনকোর্স এক্সাম শেষ হলো। মাসের শুরুতেই সে একটি টিউশন নিয়েছে। ক্লাস 7-এ পড়ে মেয়েটি। টুকটাক হাত খরচের জন্য টিউশনিটি নেওয়া তার। প্রতিদিন হাত পেতে তার বাবা এবং ভাইয়ের কাছে টাকা চাইতে বড্ড অস্বস্তি হয় তার। এর চেয়ে ভালো বরং নিজের মেধা এবং সময় কাজে লাগিয়ে হাত খরচের টাকাটা নিজেই উপার্জন করা। প্রতিদিনের মতো আজও নিহারিকা সন্ধ্যা 7টায় বের হয়ে গেল টিউশনির উদ্দেশ্যে। রাত 10টা নাগাদ সে টিউশনি থেকে বের হয়ে এলো। ছাত্রীর বাড়িতে আজ ডিনারের দাওয়াত ছিল তার। বাড়ির সবাইকে আগে থেকেই বলে এসেছে সে। নেহাল রাতে অফিস থেকে বাড়ি ফেরার পথে নিহারিকাকে ড্রপ করে আনবে এই কথা ছিল। তবে এর মধ্যেই নিহাল অফিসের কাজে বেশ ব্যস্ত হয়ে গেল। জরুরি মিটিং পড়ে গেল তার। তাই সে নিহারিকাকে বলল একটু অপেক্ষা করতে। তবুও নিহারিকার যেন তর সইছিল না। তাই সে একাই ছুটল বাড়ির উদ্দেশ্যে। 2-1টা খালি রিক্সা যদিও সে দাঁড় করিয়েছিল, তবে অতিরিক্ত ভাড়া চাওয়ায় সে না করে দিল। ফুটপাত ধরে সে একাই হাঁটতে লাগলো। রাস্তার পাশে থাকা বড় একটি বটগাছের সামনে দিয়ে হেঁটে যেতেই নিহারিকার গাটা হঠাৎ ছমছম করে উঠল। অজানা কারণে গাটা শিউরে উঠল তার। আশপাশটা ভীষণ নিরিবিলি। ল্যাম্পপোস্টের আলো পৌঁছাচ্ছিল না সেখানে। মৃদু অন্ধকারে ঢাকা পরিবেশ। নিহারিকার আশঙ্কাই সত্যি হলো। পেছন থেকে কেউ তাকে মুখ চেপে ধরল। পুরুষালী শক্ত হাত। নিহারিকা কিছুতেই সেই শক্ত হাতের বাঁধন খুলতে পারছিল না। অন্তর আত্মা কেঁপে উঠল তার। ভয়ে হাঁসফাঁস করতে লাগলো সে। মুখ চেপে ধরে রাখার দরুন সে চিৎকার করতে পারছিল না। নিহারিকাকে টেনে হেঁচড়ে আগন্তুকটি রাস্তায় দাঁড় করিয়ে রাখা তার গাড়ির দিকে টেনে নিয়ে যেতেই নিহারিকা তার উপস্থিত বুদ্ধি কাজে লাগালো। পা দ্বারা নিহারিকা সুযোগ বুঝে লোকটির মেইন পয়েন্টে জোরে একটি লাথ দিল। সঙ্গে সঙ্গেই লোকটি আহ করে চিৎকার করে উঠল। হাতের বাঁধনও খুলে গেল তার। ছাড়া পেয়ে নিহারিকা তাৎক্ষণিক পিছু ঘুরে তাকালো। মৃদু অন্ধকারেও শাফকাতকে চিনতে বেশি বেগ পেতে হলো না নিহারিকার। বিধ্বংসী রূপ নিয়ে সে শাফকাতের গলার টুটি চেপে ধরল। শক্ত গলায় বলল, কুত্তার বাচ্চা তুই! ইতিমধ্যে রূপলও ঘটনাস্থলে চলে এলো। হন্যে হয়ে সে শাফকাত এবং নিহারিকার দিকে ছুটে এলো। অনেকক্ষণ যাবৎ নিহারিকাকে খুঁজে বেড়াচ্ছিল সে। শাফকাত এবং নিহারিকাকে ওই বিক্ষিপ্ত অবস্থায় দেখে বুঝতে বেশি বেগ পেতে হলো না কি হচ্ছে এখানে। কারোর সাথে কোনো টু শব্দ না করেই রূপল শাফকাতকে এলোপাথারি কিল ঘুষি দিতে লাগলো। তাজ্জব হয়ে গেল নিহারিকা। অবিশ্বাস্য দৃষ্টিতে এসে রূপলের দিকে তাকালো। বলল, আপনি এখানে? জিজু বলল আপনাকে রিসিভ করতে। রূপলের উত্তম মধ্যম মারের চোটে শাফকাত ব্যথায় আর্তনাদ করতে লাগলো। ডান পিঠে রূপলকে কোনোভাবে থামাতে না পেরে শাফকাত করুণ গলায় রূপলকে অনুরোধ করে বলল, ভাই ভাই প্লিজ ছেড়ে দিন, এবার মতন আমাকে মাফ করে দিন।
আক্রমণাত্মক রূপল যেন কিছুতেই শাফকাতের অনুনয়ে বিনয়ে ক্ষান্ত হচ্ছিল না, বরং শাফকাতকে পুরোপুরি আহত করাটা তার এই মুহূর্তে লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল। বর্বর রূপ নিয়ে রূপল তর্জন গর্জন করে বলল, শাট আপ, জাস্ট শাট আপ। আগের বারও ছাড় দিয়েছিলাম তোকে, তবে এবার আর নয়। বারবার এভাবে ছাড় দিতে থাকলে তো তুই পেয়ে বসবি, পরের বার আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠবি। সাহস বেড়ে যাচ্ছে তোর দিন দিন। বেশি উড়ে গেলে পাখা কিভাবে ছাঁটাই করতে হয় রূপলের বেশ ভালোভাবেই জানা আছে। এলোপাথারি কিল খুশিতে শাফকাতের নাক মুখ থেকে গড়গড়িয়ে রক্ত পড়ছিল। নির্জীব হয়ে আসছিল তার দেহ, মাটিতে লুটিয়ে পড়ার মতো অবস্থা। এই পর্যায়ে এসে নিহারিকা বেশ ভয় পেয়ে গেল। রূপলকে থামানোর চেষ্টা করল সে। শরীরের সমস্ত শক্তি কাজে লাগিয়ে সে রূপলকে পেছন থেকে টেনে আনার অভিপ্রায়ে লিপ্ত হলো। ভীরু গলায় বলল, প্লিজ মিস্টার রূপল, ছাড়ুন তাকে। সামান্য মশা মেরে নিজের হাত নোংরা করে কোনো লাভ আছে বলুন? পিছু ফিরে রূপল রাগী দৃষ্টিতে নিহারিকার দিকে তাকালো, উত্তেজিত গলায় বলল, তার সাহসটা একবার চিন্তা করে দেখুন। আপনি আমার রিলেটিভ জানা সত্ত্বেও তার সাহস কিভাবে কুলালো দ্বিতীয়বার আপনার ক্ষতি করার। শান্ত হন প্লিজ, নেক্সট টাইম আর এমন ভুল করবে না সে। যদি লাজ লজ্জা বালাই থাকে তো ভয় ভীতি তার মধ্যে কাজ তো কর। রূপলের শক্তির সাথে পেরে উঠছিল না নিহারিকা। তবুও নিহারিকা চেষ্টা করলো রূপলকে টেনে হেঁচড়ে বাইকের দিকে নিয়ে যাওয়ার। ছাড়া পেয়ে শাফকাত যেন বাঘের মতো গর্জন করে উঠল। নাকমুখ থেকে গড়িয়ে পড়া রক্তগুলো সে মুছে নিল। নিহারিকাকে উদ্দেশ্য করে বিদ্রূপের স্বরে বলল, দেখবো তোকে কোন শালা বিয়ে করে। কালো হয়েও দেমাগ কমে না। তো সাত কপালে ভাগ্য যে আমার মতো একটা স্মার্ট ছেলে তোকে বিয়ে করতে চেয়েছিল। আজীবন তোকে কুমারী হয়ে থাকতে হবে, পাড়ায় থেকে বুড়ি হবি তুই। আর এক সেকেন্ডও জায়গায় দাঁড়ালো না শাফকাত। গাড়িতে উঠে জায়গা পরিত্যাগ করলো। চোখ দুটো ছলছল হয়ে উঠল নিহারিকার, শুধু গড়িয়ে পড়ার অপেক্ষা। শাসিয়ে উঠল রূপল। শাফকাতের যাওয়ার পথে তাকিয়ে যতটুকুনি সম্ভব চিৎকার করে বলল, ইউ ব্লাডি বিচ, নেক্সট টাইম হাতের কাছে পেয়ে নেই তোকে। এবার তোকে আমি মার্ডার করেই ছাড়বো। কান্না বেশিক্ষণ চেপে রাখতে পারল না নিহারিকা। হেঁচকি উঠে গেল তার। আচ্ছন্ন দৃষ্টিতে রূপল পাশ ফিরে নিহারিকার দিকে তাকালো। নিহারিকার কান্নার ঢল দেখে রূপল উদ্বিগ্ন হয়ে উঠল। ফিচেল স্বরে বলল, এই নিহারিকা, আপনি কাঁদছেন কেন? একটা ফালতু ছেলে কথা শুনে আপনি কাঁদছেন? মাথা নুইয়ে নিল নিহারিকা। ফুপিয়ে কেঁদে বলল, ছেলেটা ফালতু হলেও সে যা বলেছে মোটেও মন্দ কিছু বলেনি। আমিও বিশ্বাস করি আমার লাইফে কখনো এমন কেউ আসবে না যে আমার সকল দুর্বলতাগুলো মেনে নিয়ে আমাকে গ্রহণ করবে। আমি সবসময় ভাবতাম আপনি মেয়েটা খুব লজিক্যাল, কিন্তু এই সময়টাতে এসে মনে হচ্ছে আপনি পুরো বাচ্চা স্বভাবের একটি মেয়ে। জন্ম মৃত্যু বিয়ে তিনটাই কিন্তু বিধাতার লিখন। ইভেন আল্লাহ জোড়া ছাড়া পৃথিবীতে কাউকেই পাঠাননি। শুধু ধৈর্য নিয়ে সঠিক সময়ের অপেক্ষা করতে হয়। যে যাই বলুক কারো কথা গায়ে মাখলে চলবে না। আশা করছি বিষয়টা আপনাকে বুঝাতে পেরেছি। রূপলের কথায় যদিও নিহারিকা স্বস্তি খুঁজে পেল, তবে এই মুহূর্তে নিজের আবেগকে সংযত করতে পারছিল না সে। প্রতিনিয়ত সমাজের কড়া কটাক্ষ তার শ্বাসরুদ্ধ করে দিচ্ছিল। এই সময় সান্ত্বনার বাণীও নিছক অবান্তর মনে হচ্ছিল। কান্নারত অবস্থাতেই নিহারিকা ভরাট গলায় রূপলকে বলল, আমি বাড়ি যাব। হ্যাঁ, বাড়ি তো যাবই, তবে আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। এত ভালো করে বোঝানোর পরও আপনি কাঁদছেন কেন? আমার কথায় ট্রাস্ট হচ্ছে না আপনার? চোখ ভর্তি জল নিয়ে নিহারিকা নিশ্চল দৃষ্টিতে রূপলের দিকে তাকালো। হীনমন্যতায় ভুগে জরাচীর্ণ গলায় বলল, শুধু যে আজই আমার গায়ের রং নিয়ে আমাকে বিদ্রূপের মুখে পড়তে হয়েছে তা কিন্তু নয় মিস্টার রূপল, বরং প্রতিদিন প্রতিটা মুহূর্তে আমাকে সমাজের কাছে, প্রতিবেশীদের কাছে, আত্মীয় স্বজনের কাছে খোটা শুনতে হয়েছে, ইভেন এবং হচ্ছেও। কতদিন আর নিজের ফ্যাশনস ধরিয়ে রাখবো বলুন? আমিও তো মানুষ, আমারও কষ্ট হয়, কান্না পায়, আমিও ভেঙে পড়ি। নিহারিকার কষ্ট যন্ত্রণা মন খারাপকে প্রশ্রয় দিতে চাইল না রূপল, বরং হেসে উড়িয়ে দিল বিষয়টা। এই প্রথম নিহারিকার দিকে স্বাভাবিক দৃষ্টিতে তাকালো রূপল, কোনো রূপ রাগ বিদ্বেষ ঘৃণা ছাড়াই। উচ্ছল এক দৃষ্টি, যে দৃষ্টিতে তাকালে অনায়াসে দুঃখ ভুলে থাকা যায়। শিথিল গলায় রূপল নিহারিকাকে বুঝিয়ে বলল, সমাজ বলুন, প্রতিবেশী বলুন, কিংবা আত্মীয় স্বজন বলুন, তারা কি আপনাকে খাইয়ে পড়িয়ে রাখে?
যে তাদের কথায় আপনি কষ্ট পাবেন, ভেঙে পড়বেন। বরং তখন আপনার কষ্ট পাওয়া উচিত যখন দেখবেন আপনার পরিবারের কোনো সদস্য আপনার দুর্বলতা নিয়ে কটাক্ষ করছে। যে পরিবারে আপনি থেকে খেয়ে মানুষ হচ্ছেন, সেই পরিবারের মানুষদের যেহেতু আপনার গায়ের রং নিয়ে অথবা আপনার অন্যান্য দুর্বলতা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সেখানে সমাজের দু একটা কথায় আপনি এত ভেঙে পড়ছেন কেন? ওয়াই? রূপলের শীতল দৃষ্টি থেকে দৃষ্টি নামিয়ে নিল নিহারিকা। সাহস হলো না সে আবেদনময় দৃষ্টিতে দৃষ্টি রাখার। বেদনা বিধুর গলায় পুনরায় বলল, প্লিজ আমাকে বাড়ি পৌঁছে দিন। দীর্ঘশ্বাস ফেলে রূপল নিহারিকার উদ্দেশ্যে বলল, ওকে, বাট একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে প্রমিস করতে হবে যে বাসায় গিয়ে কোনো রকম কান্নাকাটি করা যাবে না। যদি আপনি আমার এই শর্তে রাজি হন, তো তবেই আমি আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। অমনি ছ্যাদ করে উঠল নিহারিকা। রূপলের বাইক থেকে নেমে পড়ল সে। রাগ দেখিয়ে দাঁত গিজগিজিয়ে বলল, আমি পায়ে হেঁটেই বাড়ি যেতে পারবো। গা ছাড়া ভাব নিল রূপল। ঘামে ভেজা শার্টের কলারটা পেছনের দিকে এলিয়ে দিল। বাইকের স্টিয়ারিং এ হাত রেখে নির্লিপ্ত গলায় বলল, ওকে, বাট দেখবেন মাঝ রাস্তায় যেন আবার সাফকাত এসে আপনাকে নিয়ে টানা হেঁচড়া না করে। পুরুষ মানুষ তো, আমি চিনি তারা কেমন হয়। ভয় পেয়ে গেল নিহারিকা। তড়িঘড়ি করে সে রূপলের বাইকের পিছনে উঠে বসল। অস্থির হয়ে চিন্তিত গলায় বলল, বাইকটা ছাড়ুন। কেন, একা যাবেন না? অমনি সাহস সব ফোঁস হয়ে গেল। সাহসী ভাব নিল নিহারিকা। গা ঝাড়া দিয়ে বসল সে। অবিচল গলায় বলল, ভীতু নাকি আমি যে সাহস সব ফুস হয়ে গেল? নেহাত ভাইয়া আপনাকে পাঠিয়েছে আমাকে পিক করার জন্য, তাই ভাইয়ার সিদ্ধান্তকে সম্মান করার জন্যই আমি বাধ্য হয়ে আপনার বাইকে উঠতে রাজি হলাম। নাক ঘষে রূপল বলল, কথায় কেউ হারাতে পারবে না। যাই হোক, আমার দায়িত্ব আমি পালন করে আসি। বাইক স্টার্ট দিল রূপল। কিছু দূর যেতেই মেইন রাস্তার পাশে একটা ফুচকার স্টল দেখা গেল। হুট করেই রূপল স্টলটির সামনে বাইকটি থামিয়ে দিল। ততক্ষণে জিভে জল চলে এলো নিহারিকার। রূপলের জায়গায় নিহাল থাকলে নিহারিকা সেই অনেকক্ষণ আগেই বাইক থেকে চেঁচাতো তাকে ফুচকা খাওয়ানোর জন্য। তবে মুখে কিছু বলার আগেই সে রূপলকে জায়গা মতো বাইক থামিয়ে দিবে বুঝতে পারেনি নিহারিকা। হতভম্ব দৃষ্টিতে সে ঘাড় বাঁকিয়ে রূপলের দিকে তাকিয়ে রইল। পিছু ঘুরে তাকালো রূপল। নিহারিকাকে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে রূপল ভ্রু যুগল কুচকালো। প্রশ্ন ছুড়ল, এভাবে তাকিয়ে আছেন কেন? অবিলম্বে ঘাড় সোজা করে নিল নিহারিকা। থতমত গলায় বলল, না মানে হঠাৎ এখানে বাইকটা থামালেন তাই কিউরিয়াসিটি হচ্ছিল। ফুচকা খাবেন? এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি শুরু হলো। লোভ নিয়ে নিহারিকা খাবো বলার ক্ষণেই ভেবে বসলো অন্য কিছু। শুকনো গলায় সে রূপলকে শুধালো, বিল দেবে কে? কে আবার? আপনি? আমি? কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। তাহলে এখানে বাইকটা থামাতে বললেন কেন? কি? আমি কখন বললাম আপনাকে বাইক থামাতে? ও, বলেননি? না তো। কিন্তু আমি তো ফিল করেছিলাম কেউ মনে মনে বলছিল, ইস, বাইকটা যদি এখানে থামাতো। বোকা বনে গেল নিহারিকা। নির্বোধ ভঙ্গিতে সে মনে মনে বিড়বিড় করে বলল, কি আশ্চর্য, লোকটা কি আমার মনের কথা পড়তে পেরেছিল? সত্যিই তো আমি মনে মনে ভাবছিলাম বাইকটা যদি এখানে দাঁড় করাতো তাহলে তো ফুচকা খেতে পারতাম। গলা ঝাঁকালো নিহারিকা। প্রসঙ্গ পাল্টাতে বলল, দেখি বাড়ি চলুন। কেন, ফুচকা খাবেন না? বললাম তো টাকা নেই। তাহলে ধার নিন। আপনি ধার দেবেন? পরে সুদ সহ দিবেন, আমি মাইন্ড করব না। এই বলেই ব্যগ্র হাসল রূপল। নিহারিকাকে রাগাতে তার বেশ ভালোই লাগছিল। ভেতরে ভেতরে নিহারিকার রাগে ফুঁসছিল। এই 40-50 টাকার জন্য লোকটা কিনা তার কাছে ধারের সাথে সুদও চাইলো। এত ছ্যাচরা কেন এই লোক? ফুচকা খাওয়ার লোভের কাছে যেন রূপলের ছ্যাচরামিও হার মানল নিহারিকার কাছে। নিরুপায় গলায় সে বলল, আচ্ছা সুদও দিব, বিলটা এখন দিয়ে দিবেন প্লিজ। এই বলেই নিহারিকা বাইক থেকে নেমে গেল। নিহারিকার উচ্ছল তা দেখে রূপল ফিচেল হাসে। প্রাণোচ্ছল নিহারিকার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, এইটুকুতেই অত খুশি মেয়েটা, অথচ এতক্ষণ কেঁদে কেটে ভাসিয়ে দিচ্ছিল। এখন তাকে দেখে কেউ বলবে যে সে একটু আগে নিজেকে অপমানিত ঘৃণিত মনে করছিল?
এক প্লেটের জায়গায় নিহারিকা 2 প্লেট ফুচকা খেলো। পাশে টং দোকানে দাঁড়িয়ে রূপল সিগারেট ধরালো। নিহারিকার 2 প্লেট ফুচকা শেষ হতে হতে রূপলও নিমেষেই 1 প্যাকেট সিগারেট টেনে শেষ করে ফেললো। ইদানিং অতিরিক্ত ধূমপান করছে রূপল, চেয়েও তা কমাতে পারছে না। হয়তো রক্তের সাথে মিশে গেছে। ধার দেওয়ার বিষয়টা নেহাতই রূপলের মশকরা ছিল, নিহারিকাকে রাগানোর পন্থা। এতে নিহারিকার তো শুধু রাগই হলো না, বরং রূপলের সম্পর্কে তার খারাপ ধারণারও সৃষ্টি হলো। এতে অবশ্য রূপলের কিছু আসে যায় না, কারণ সে জানে ধীরে ধীরে নিহারিকার ভুল ভেঙে যাবে। রাত 11টা নাগাদ রূপল নিহারিকাকে তার বাড়ি পৌঁছে দিল। পিয়াসা এবং মার্জিনা বেগমের অনুরোধে রূপল রাতের খাবারটা তাদের বাড়িতে খেতে বাধ্য হলো। রূপল চলে যাওয়ার পর পিয়াসা কোমর বেঁধে ঝগড়ায় লেগে গেল নিহালের সাথে। চোয়াল উঁচিয়ে এসে নিহালের দিকে প্রশ্ন ছুড়ল, এই কোন সাহসে আপনি আমার ভাইয়াকে অর্ডার করেন আপনার বোনকে পিক করতে, যেখানে আমি এবং আমার মা পছন্দ করি না ভাইয়া এবং নিহারিকার সম্পর্কটাকে? সারাদিনের ব্যস্ততা এবং ক্লান্তির পর নিহাল মাত্র বিছানায় পিঠ লাগিয়েছিল। এরই মধ্যে পিয়াসার অবান্তর কথাবার্তা, সব মিলিয়ে নিহাল খিটখিটে মেজাজ নিয়ে বলল, সময় সময় বুঝো না তুমি, কখন কাকে কি বলতে হয় জানো না? তোমাদের প্রবলেম কি রূপল এবং নিহারিকার সম্পর্ক নিয়ে? তারা তো প্রেম করছে না যে এতে তোমাদের কোনো প্রবলেম হচ্ছে। ফ্রেন্ড হিসেবে তারা একসাথে চলাফেরা করতেই পারে। অমনি অট্ট হাসিতে ফেটে পড়ল পিয়াসা, ঠাট্টার স্বরে বলল, প্রেম? তাও আবার আপনার বোন কালিটার সাথে আমার সুদর্শন ভাই রূপলের? হাউ ফানি নিহাল, তাই জীবনে সম্ভব নয়। নিজেকে আর নিয়ন্ত্রণ রাখতে পারল না নিহাল। তেরে এসে প্রথমবারের মতো সে পিয়াসার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল। দাঁতে দাঁত চেপে পড়ল, নেক্সট টাইম আমার বোন সম্পর্কে আর একটা বাজে কথা শুনবো তো তোমাকে ডিভোর্স দিতে বাধ্য হব আমি, মাইন্ডেড। ট্রেতে করে নিহারিকা গ্লাস ভর্তি দুধ নিয়ে এসেছিল নিহাল এবং পিয়াসার জন্য। দরজায় দাঁড়িয়ে সে এতক্ষণ সব শুনছিল। পিয়াসার কথায় ভীষণ কষ্ট পেল নিহারিকা। দরজার সামনে ট্রেটি রেখে নিহারিকা কাঁদতে কাঁদতে দৌড়ে তার রুমে চলে গেল। চর খেয়ে পিয়াসা হতভম্ব হয়ে নিহালের দিকে তাকিয়ে রইল। চোখের পলক ফেলতেও যেন ভুলে গেল। শ্বাস প্রশ্বাসও তার থমকে এলো। আদতেই সে বিশ্বাস করতে পারছে না নিহাল তার গায়ে হাত উঠিয়েছে। শুধু তাই নয়, তাকে সরাসরি ডিভোর্সের কথাও জানিয়ে দিয়েছে। রাতারাতি জীবনের এত বড় অলক্ষণের সিদ্ধান্তটি নেওয়া কিভাবে সম্ভব? এদিকে তুখর রাগের বশবর্তী হয়ে নিহাল পিয়াসার থেকে মুখ ফিরিয়ে নিল। পিছু ফিরে পুনরায় বিছানায় ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। দাঁত কিরমিরিয়ে বিড়বিড় করে বলল, প্রশ্রয় দিচ্ছি বলে দিন দিন সাহস বেড়ে যাচ্ছে তার। আমার বোনকে নিয়ে কটূক্তি করা, মাথায় তোলার পর কিভাবে আছাড় দিয়ে মাথা থেকে নামাতে হয় তা আমার বেশ ভালোভাবেই জানা আছে। উগ্র মেজাজ নিয়ে নিহাল বিছানায় কাত হয়ে শুলো। অগ্নি পিয়াসা হাত পা ছুঁড়ে বাজখাই গলায় মৃদু চিৎকার করে বলল, কি বললেন আপনি? সত্যি বলার অপরাধে আপনি আমাকে ডিভোর্স দেবেন? শোয়া থেকে তরতরিয়ে উঠে বসল নিহাল। পিয়াসাকে এই মুহূর্তে খুন করে ফেলতে ইচ্ছে করছিল তার। একদমই সহ্য হচ্ছিল না তাকে। ঝাঝালো গলায় সে পিয়াসাকে শাসিয়ে বলল, এই কিসের সত্যি? হ্যাঁ কিসের সত্যি? আমার বোনকে ছোট করে কথা বলা তোর কোন সত্যির আওতায় পড়ে? বুঝা আমাকে। কি বললেন? আপনি আমাকে তুই তুকারিও করছেন? যেখানে আমাদের সম্পর্কটা ডিভোর্সের দিকে চলে যাচ্ছে সেখানে তুই শব্দটা কি খুব বেশি বাড়াবাড়ি মনে হচ্ছে তোর কাছে? ভাগ্য ভালো আমি তোকে এখনো তালাক দিইনি। মরা কান্না জুড়ে দিল পিয়াসা। মাথায় হাত দিয়ে সে ধপ করে মেঝেতে বসে পড়ল। হাই হুতাশ করে কপাল চাপড়াতে চাপড়াতে বলল, এ কার কাছে আমাকে বিয়ে দিল? আমার মা বাবা? বোনের পক্ষ নিয়ে যে কিনা তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করছে, তার গায়ে হাত তুলছে, তাকে তুই তুকারিও করছে, এমনকি তাকে তালাক দিতেও একবার ভাবছে না। আমি এক্ষুনি আমার বাপের বাড়ি চলে যাব, থাকবো না আর এই বাড়িতে। যা, এক্ষুনি বের হবি তুই আমার বাড়ি থেকে। অনেক সহ্য করেছি, অনেক। তোকে আর সহ্য করব না, যা। বিয়ের দিন যা কেলেঙ্কারি করেছিলি তুই, নেহাত আমি ভালো বংশের ছেলে বলে তোকে আজও মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তোর কপালে তো সুখ সইছে না। 8-5টা নির্লজ্জ বেহায়া মেয়েদের মতো স্বামীর মন থেকে উঠে শ্বশুর বাড়ির ল্যাটা চকিয়ে বাপের বাড়িতে আজীবনের জন্য বোঝা হয়ে পড়ে থাকবি। এটাই তোর জন্য ভালো।
নিহালের সহানুভূতি পেতে গিয়ে নিজের অবস্থানটা আরো নড়বড়ে করে ফেলল পিয়াসা। খামোশ খেয়ে গেল সে। আতঙ্কিত দুচোখে রাগে ক্ষিপ্ত নিহালের দিকে তাকিয়ে রইল। বিয়ের পরেই প্রথম নিহালকে এত রাগতে দেখল সে। এখনো যেন বিশ্বাস করতে পারছে না নিহাল রেগে গেলে এতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, যার মধ্যে বিন্দুমাত্র দয়া মায়া কাজ করে না, সম্পর্কের প্রতি টানও থাকে না। পিয়াসার ভীতু অবস্থা এবং নীরবতা দেখে নিহাল শেষবারের মতো পিয়াসার দিকে আঙ্গুল তুলে পড়ল। এখনো সময় আছে, ভালো হয়ে যা তুই। স্বামী এবং তার পরিবারকে মূল্যায়ন করতে শেখ, তাদের আপন করতে শেখ। তুই আমার বোনের পেছনে যতটা লেগে থাকিস, তার এক অংশ যদি আমার বোন তোর পেছনে লাগতো না, তাহলে না হয় তার বিরুদ্ধে করা তোর অভিযোগগুলো মানা যেত। যেখানে আমার বোন তোর প্রতি এতটা সদয়, সেখানে তুই তার প্রতি কেন এতটা নির্দয়? আবার সতর্ক করছি কিন্তু, তোকে ভালো হয়ে যা বলছি। আজকের জন্য তোকে ছেড়ে দিলাম, পরের বার কিন্তু আমি তোকে ছাড় দিব না, মাইন্ড ইট। উল্টে পাশ ফিরে শুয়ে পড়ল নিহাল। চোখ বুজে ঘুমানোর বৃথা চেষ্টা করলো। মনে অশান্তি নিয়ে কিভাবে শান্তিতে ঘুমোতে হয় তা জানা নেই তার। নিহালের প্রতি ভয় বাড়তে লাগলো পিয়াসার। কান্না থামিয়ে সে বসা থেকে উঠে দাঁড়ালো। এক প্রকার তবদা লেগে গেল সে। রুমের সমস্ত আলো বন্ধ করে সে চুপিসারে সোফায় চুপটি করে শুয়ে পড়ল। বিরক্তি নিয়ে বিড়বিড় করে বলল, শুধু বাপের বাড়ির মানুষগুলো ঠিক নেই বলে আজ আমি তার সব অপমান সহ্য করে নিলাম। আমার বাপ আর ভাই যদি ঠিক থাকতো, তাহলে এতক্ষণে তার মুখের ওপর থুতু ছিটিয়ে কখনোই বাড়ি থেকে বের হয়ে যেতাম। এই সংসারে আর ভালো লাগছে না আমার। বাকিটা জীবনও হয়তো এভাবেই আমাকে মারধর খেয়ে কাটিয়ে দিতে হবে। নাকে কান্না জুড়ে দিল পিয়াসা। চোখ খুলে নিহাল রুমের সব আলো বন্ধ দেখে শঙ্কিত হয়ে উঠল। বুকের ভিতরটা ধক করে উঠল তার। ঝট করে সে শোয়া থেকে উঠে বিচলিত হয়ে অন্ধকারে পিয়াসাকে খুঁজতে লাগলো। ভাবলো সত্যি সত্যি বুঝি পিয়াসা বাপের বাড়ি চলে গেল। সূক্ষ্ম দৃষ্টিতে নিহাল সোফার দিকে দৃষ্টিপাত করতেই দেখলো সোফার উপর পিয়াসা নড়াচড়া করছে। স্বস্তির শ্বাস ফেলল নিহাল। ঝট করে আবারও বিছানায় শুয়ে পড়ল। চোখ জোড়া বুঝে বিক্ষিপ্ত শ্বাস ফেলে বলল, আর কিছুদিন তাকে প্রশ্রয় দেওয়া যাবে না, টাইটে রাখতে হবে। বোঝাতে হবে যে সে যা করছে ভুল করছে, আর আমিও তার প্রতি এতটাই দুর্বল নই যে তাকে সবসময় মাথায় তুলে রাখবো। আদরের সময় যেমন আদর করব, তেমনি শাসনের সময় শাসন। রাতের আধার পেরিয়ে চারিদিকে ভোরের আলো ফুটতেই মার্জিনা বেগম ঘুম থেকে জাগলেন। ফজরের নামাজ কায়েম করে তিনি রান্নাঘরের দিকে পা বাড়াতেই লক্ষ্য করলেন নিহালের রুমের দরজার সামনে দুধের গ্লাস সমেত ট্রেটি এখনো পড়ে আছে। বিষয়টিতে বেশ অবাক হলেন তিনিও। নিহালের রুমের দিকে অগ্রসর হয়ে তিনি গভীর চিন্তিত গলায় বললেন, কি ব্যাপার? দুধ ট্রেটি এখানে কি করছে? কাল রাতে তো আমি নিহারিকাকে ট্রেটি দিয়ে বলেছিলাম পিয়াসা আর নিহালকে দুধটা দিয়ে আসতে। তার মানে কি নিহারিকা দুধটা তাদের না দিয়ে দরজার সামনে রেখে চলে গেছে? সামান্য এই কাজটাও মেয়েটাকে দিয়ে হলো না। নিহারিকার উপর রেগে গেলেন মার্জিনা বেগম। ট্রেটি হাতে নিয়ে তিনি ছুটে গেলেন নিহারিকার রুমে। অর্ধ খোলা দরজাটি খুলে তিনি রুমের ভিতর প্রবেশ করে রুমের আলো জ্বালিয়ে দিলেন। অমনি অবাক হয়ে তিনি চোখ ঘুরিয়ে সম্পূর্ণ রুমটিকে দেখতে লাগলেন। এই কি অবস্থা রুমের! জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে আছে। আলমারির কাপড় চোপড় সব বিছানার ওপর অগোছালো হয়ে পড়ে আছে। ফুলের টব দুটি ভাঙা, মনে হচ্ছে ভাঙচুর হয়েছে রুমে। বিছানার এক পাশে নিহারিকা গুটিসুটি মেরে শুয়ে আছে বললে ভুল হবে, গভীর ঘুমে তলিয়ে আছে। দুধের ট্রেটি টেবিলের উপর রেখে মার্জিনা বেগম রেগে মেগে তেড়ে গেলেন নিহারিকার কাছে। ঘুমন্ত নিহারিকাকে দুহাত দ্বারা ঠেলে তিনি ধমকের স্বরে বললেন, এই নিহারিকা উঠ, ঘরের কি অবস্থা করে রেখেছিস তুই? এভাবে 2-3 বার নিহারিকাকে ঠেলতেই ঘুম ভাঙল নিহারিকার। চোখ বুজে এসে বিরক্তি প্রকাশ করলো। সারা রাত অঝরে কান্নার দরুন চোখ টেনে মেলতে পারছিল না সে। চোখ দুটি ফুলে ফেপে একাকার, মাথাটাও চরম ব্যথা করছে। কপাল ঘষতে ঘষতে সে বিব্রতকর গলায় তার মাকে বলল, ওফ মা, কি হচ্ছে? ঘুমোতে দাও। কেন, সারা রাত কি করেছিস তুই? চোর পাহারা দিয়েছিস যে সকাল হওয়ার পরেও বলছিস ঘুমোতে দাও? রুমের কি দশা করে রেখেছিস তুই?
বিরক্তি নিয়ে নিহারিকা কাঁথা টেনে আরো আরাম করে শুলো। তার মায়ের রাগ এবং কথাকে অগ্রাহ্য করে সে কাঁথার নিচে মুখ লুকিয়ে মিনমিনে গলায় বলল, তুমি এখন যাও তো মা। আমি যেমন আমার রুম অপরিষ্কার করেছি, সময় হলে আমি আমার রুম গুছিয়ে নিব। তাছাড়া আজ আমার কলেজ আছে, একটু পরে এমনিতেও উঠে যেতে হবে। যে 2-1 ঘন্টা আছে একটু ঘুমোতে দাও। নিহারিকার কথায় আরো চটে গেলেন মার্জিনা বেগম। তবে এই মুহূর্তে তা নিহারিকার সামনে প্রকাশ করলেন না, বরং নিহারিকাকে বিরক্তও করলেন না। খিটখিটে মেজাজ নিয়ে তিনি নিহারিকার রুম থেকে প্রস্থান নিলেন। যেতে যেতে রকচটা গলায় বললেন, ঘুম থেকে উঠ একবার, তোর তেল আমি বের করব। মায়ের সাথে হাতে হাত লাগিয়ে কাজ করা তো দূরে থাক, সাথে কোনো কাজ দিলে তাও করবি না, আবার সব উল্টো পাল্টে ও রাখবি। দায়িত্ব বলতে কিছু নেই। ছেলের বউটাও হয়েছে এক, সকাল হয়ে গেছে, এখনো পরে পরে ঘুমাচ্ছে। জানে তার স্বামী সকাল 8টা বাজেই অফিসে রওনা হবে, এরপরও এই ব্যাপারে তার দায়িত্বহীনতা। জ্বালা শুধু আমার, কারণ আমি তো মা, পেটে ধরেছি তাকে, তাই আমাকেই সব দিক খেয়াল রাখতে হবে। কিছুক্ষণ পক পক করে মার্জিনা বেগম রান্নাঘরে চলে গেলেন সকালের নাস্তা তৈরি করতে। ঘড়ির অ্যালার্ম অনুযায়ী নিহাল কারেক্ট 7টা 15-তে ঘুম থেকে উঠল। চোখ কচলে সোফার দিকে তাকাতেই দেখলো পিয়াসা একটুখানি সোফার উপর দলা মোচড়া হয়ে এখনো বেঘরে ঘুমুচ্ছে। হামি তুলে নিহাল বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। রাগী ভাব নিয়ে সোফার কাছে এগিয়ে গিয়ে পিয়াসার নাম ধরে ডাকলো, বলল, এই পিয়াসা, ওঠো, আমার অফিসের সময় হয়ে গেল, অথচ তুমি এখনো নাক ডেকে ঘুমাচ্ছ। দায়িত্ব বলতে কিছু নেই, যাও রান্নাঘরে যাও, মাকে হাতে হাতে সাহায্য করো। নিহালের কথা অগ্রাহ্য করে পিয়াসা তবুও নাক টেনে ঘুমুচ্ছিল। দেখেই বোঝা যাচ্ছে সে সজাগ, চোখ দুটি পিটপিট করছে। ঘুমানোর বাহানা ধরে নিহালের সমস্ত কথা শুনছে। পিয়াসার চালাকি বুঝতে পেরে নিহাল টেনে ধরে পিয়াসাকে শোয়া থেকে দাঁড় করিয়ে দিল। গরম দৃষ্টিতে পিয়াসার দিকে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, সব শুনেও তুমি নাটক করছো আমার সাথে, তাই না? যাও ফ্রেশ হয়ে তাড়াতাড়ি রান্নাঘরে যাও, মাকে হেল্প করো। আর কাল থেকে তুমি ভোর 5টায় ঘুম থেকে উঠবে, নামাজ পড়বে, তারপর রান্নাঘরে যাবে, সকালের নাস্তা বানাবে। বুঝতে পেরেছো আমি কি বলেছি? ভিতরে ভিতরে রাগে ফুঁসছিল পিয়াসা, তবে চর থাপ্পড় খাওয়ার ভয়ে এসে সিটিয়ে গেল। বাধ্য হয়ে নিহালের হ্যাতে হ্যাঁ মিলিয়ে বলল, বুঝতে পেরেছি। নিহালের সব রাগারাগি হজম করে পিয়াসা ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে গেল তার শাশুড়ি মাকে সাহায্য করতে। পিয়াসাকে হঠাৎ এই সময়ে রান্নাঘরে দেখে বেশ অবাক হলেন মার্জিনা বেগম। পিয়াসার গম্ভীর মুখের দিকে তাকিয়ে তিনি চিন্তিত গলায় প্রশ্ন ছুড়লেন, কি বৌমা, আজ হঠাৎ এত সকালে তুমি রান্নাঘরে? শরীর টরীর খারাপ হলো নাকি তোমার? তেজ দেখিয়ে পিয়াসা চায়ের পাতিল চুলোয় বসালো। তথস্থ গলায় প্রত্যুত্তরে বলল, কেন? অসুস্থতা ছাড়া কি আমি এত সকালে ঘুম থেকে উঠতে পারি না? শুধু কি আপনি একাই এত সকালে ঘুম থেকে উঠতে পারেন মা? আর বাকিরা পারে না? সকাল সকাল পিয়াসার সাথে তর্কে জড়াতে চাইলেন না মার্জিনা বেগম। চুপ করে এসব সহ্য করে গেলেন, আর ভিতরে ভিতরে তীব্র আফসোস নিয়ে দীর্ঘশ্বাস ফেলতে লাগলেন। ক্লাসে বসে ঘুমে ঝিমুচ্ছিল নিহারিকা। রাতে পর্যাপ্ত ঘুম না হওয়ার দরুন তার অবস্থা এখন ঘুম কাতুরে। কোনো মতে আর একটি ক্লাস শেষ করতে পারলেই সে বাড়ি পৌঁছে লম্বা একটা ঘুম দিবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। বেঞ্চে মাথা রাখা অবস্থায় নিহারিকার বান্ধবী হঠাৎ নিহারিকাকে ঠেলে তার কানে বিড়বিড় করে বলল, তোর বিয়াই দেখছি ক্যাম্পাসের একটি মেয়ের সাথে দাঁড়িয়ে কথা বলছে। মেয়েটি কে রে? নিহারিকা, তোর বিয়াইয়ের গার্লফ্রেন্ড নাকি? অমনি নিহারিকার চোখ থেকে ঘুম সুরসুর করে বিদায় নিল। বেঞ্চ থেকে মাথা উঠিয়ে এসে তার বান্ধবীর দিকে তাকিয়ে বলল, কই তিনি? কোথাও দেখেছিস তাকে? বটতলার দিকে আঙ্গুল তুলে নিহারিকার বান্ধবী রূপলকে দেখিয়ে দিল। সেদিকে নিহারিকা তাকিয়ে দেখল সত্যিই রূপল একটি মেয়ের সাথে দাঁড়িয়ে বেশ হেসে হেসেই কথা বলছে। বিষয়টাই বেশ রাগ হলো নিহারিকার। সঙ্গে সঙ্গেই সে ম্যামের অনুমতি নিয়ে ক্লাস থেকে বের হয়ে গেল, ছুটে গেল রূপলের কাছে। দুজনের মাঝখানে দাঁড়িয়ে সে কঠিন গলায় রূপলের দিকে প্রশ্ন ছুড়ল, এই, আপনি এখানে কি করছেন? মেয়েটিকে?
নিহারিকার উপস্থিতিতে রূপল বিব্রত বোধ করল, সাথে মেয়েটিও। বিরক্ত হয়ে মেয়েটি রূপলের দিকে প্রশ্ন ছুড়ল। ইনি কে ভাইয়া? কথার মাঝখানে এসে আমাদের বিরক্ত করছে, আপনার দিকে প্রশ্নও তুলছে। নিহারিকার উপর যদিও রূপল ক্ষিপ্ত, তবুও সে স্বাভাবিক গলায় মেয়েটিকে বুঝিয়ে বলল, বেআইন হয়। আচ্ছা তুমি এখন যাও তৃষ্ণা, আমি ওই ব্যাপারে পরে তোমার সাথে কথা বলবো। নিহারিকার দিকে রাগী দৃষ্টিতে তাকালো মেয়েটি। জবাবে রূপলকে বলল, ওকে ভাইয়া, বাই। রূপলের থেকে বিদায় নিয়ে মেয়েটি চলে গেল। ভ্রু উঁচিয়ে রূপল এবার তীক্ষ্ণ দৃষ্টিতে নিহারিকার দিকে তাকালো, প্রশ্ন ছুড়ল, কি দরকার ছিল ক্লাস মিস করে এখানে ছুটে আসার? ক্লাস শেষ হলেও তো আসা যেত, তাই না? আপনি জানতেন আমি ক্লাস করছিলাম? এখান থেকে দাঁড়িয়ে আপনাদের ক্লাসটা সরাসরি দেখা যায়। ওই হিসেবে আপনাদের ক্লাসের দিকে দু একবার চোখ পড়েছিল, তখনই খেয়াল করেছি আপনি ক্লাস করছেন। ঠিক আছে, কিন্তু আমি তো তৃতীয় সারির লাস্ট বেঞ্চে বসেছিলাম, এত সহজে তো আমাকে দেখার কথা নয়। আপনাকে দেখাটা আমার কাছে কঠিন কিছু নয়। যাই হোক, ক্লাসে বসে বসে ঘুমাচ্ছিলেন কেন? রাতে কি চোর পাহারা দিয়েছিলেন?